রবেল আরে কোনো ডিপিএস তো আমরা জানানো দিতে পারবো না। কি অবস্থা, আসছেন? ওকে, ম্যাপের ক্লাস। এবছরও ম্যাপ থেকে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা ছিল ভেনিজুয়েলার সীমান্তবর্তী দেশ নয় কোনটা? এই যে ভেনিজুয়েলা, দক্ষিণ আমেরিকার ঠিক উপরে। ম্যাপ তো আছে, আগে আগে ভেনিজুয়েলাটা দেখি। এই ভেনিজুয়েলা, এর দেখবেন অপশন দিছিল কলম্বিয়া, ব্রাজিল, গায়না আর বলিভিয়া। বলিভিয়াটা অনেক দূরে। ব্রাজিল, গায়না, কলম্বিয়া আর হলো বলিভিয়া, এই চারটা অপশন ছিল, তার মধ্যে উত্তর হয়েছিল বলিভিয়া। এখানে এর আগেও মানে ম্যাপ থেকে কোশ্চেন হয়েছে, যেমন সলোমন দ্বীপপুঞ্জ আসছিল আগের বার 35তমতে। সলোমন দ্বীপপুঞ্জ কোন সাগর? এই যে সলোমন দ্বীপপুঞ্জ, সাগর কোনটা? আমরা তো মুখস্থ জানি যে এটা প্রশান্ত মহাসাগর, কিন্তু আসলেই প্রশান্ত মহাসাগর কিনা বা কীভাবে সেটা খুবই দুঃখজনক। আমি আপনাদেরকে যে ম্যাপ কিনতে বলছি, আমার কাছে সেই ম্যাপটা ছিল না, এটা আমার খেয়াল ছিল না। আমি ভাবছি যে আগের আমি ওই ম্যাপটা আমার কাছে আছে। যাই হোক, ইনশাল্লাহ আমার কাজ চলতেছে, আশা করি কয়েক মাসের মধ্যেই আমার ইন্টারন্যাশনাল ম্যাপ আসবে, ভিউ ম্যাপ আসবে। আমার ম্যাপের বৈশিষ্ট্যটা হলো, যেমন দেখেন এখানে লেখা আছে আপনার মহাত্মা গান্ধীর ছবি, ফিদেল ক্যাস্ট্রোর ছবি। এরা তো আর ম্যাপের কিছু না। এখানে থাকবে বারোমুরা ট্রায়াঙ্গেলের ছবি, এখানে থাকবে আপনার ভিক্টোরিয়া হ্রদের ছবি, এখানে থাকবে হয়তো বা আপনার মাচু পিচ্চুর ছবি, এরকমের। এই হাবিজাবি থাকবে না, ফ্ল্যাট থাকবে একেবারে। এই যে কি হাবিজাবি লেখা, আয়তন টায়তন, বৃহত্তম হ্রদ, হাবিজাবি, এটা দিয়ে একেবারে পুরো ম্যাপটা নষ্ট হয়ে যায়। সো ম্যাপের মধ্যে একবার ফ্ল্যাট থাকবে, দেশগুলো কোথায় কি আছে না আছে সেটা। আমার একটা 3D স্টাইলে থাকবে ইনশাল্লাহ। আমার ম্যাপের দামও থাকবে বেশি, ইনশাল্লাহ বেশি। তো যাই হোক, এখানে যাই, যে ম্যাপটাই আসছে এখন সেটা দিয়ে পড়তে হবে। ম্যাপ থেকে আসলে যা যা পড়তে হয়, ম্যাপ থেকে সবার আগে হলো সীমানা চেনার জন্য রেখার ধারণা পড়তে হয়। বিভিন্ন রেখার কনসেপ্ট, বিভিন্ন সীমানা বা সীমা রেখা, তারপরে হলো ভৌগোলিক বিষয়গুলো, ভৌগোলিক বিষয়, যেমন পৃথিবীতে হ্রদগুলো একটু চিহ্নিত করলাম, উপদ্বীপগুলো চিহ্নিত করলাম, সাগরগুলোর সীমানা কতটুকু হবে, মহাসাগরের সীমানা কতটুকু হবে, তারপরে হলো দ্বীপগুলো কোথায় আছে, তারপরে দ্বীপের অবস্থান, এগুলো মিলে একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা হলো প্রণালীগত চ্যানেল, প্রণালী চ্যানেল। আজকে কেন ন্যাটোর সদস্য হতে ইউক্রেন চায়, ইন্ডিয়া কেন ন্যাটোর সদস্য হতে চায় না, ও সেই বিষয়ক, ইন্ডিয়া কেন ন্যাটোর সদস্য হতে চায় না সেই বিষয়ক মানে সেই বিষয়টা জানার জন্য কিন্তু ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। ভৌগোলিক বিষয়, প্রণালী চ্যানেল, ভৌগোলিক বিরোধ আছে। ম্যাপ থেকে আমরা ভৌগোলিক বিরোধটা শিখতে পারবো। ভৌগোলিক বিরোধ, ওর মধ্যেই আমরা পড়তে পারবো ভৌগোলিক গুরুত্ব। এখান থেকে আমরা শিখতে পারবো বিভিন্ন বন্দর, বিভিন্ন দেশে বিভিন্ন বন্দর। যেমন আগেরবার পরীক্ষা আসছিল আকাবা বন্দর, না আকিয়াব, আকাবা যেটা আকিয়াব বন্দর, মিয়ানমারের আকিয়াব বন্দর আসছিল 43তমতে খুব সম্ভবত।
সো এই যে বন্দরের অবস্থান বা বন্দর কোন দেশে কি, এটা ম্যাপ থেকেই জানা যাবে। এবং কোন ভূখণ্ড কার দখলে, আমরা পর্যায়ক্রমে এটা শিখতে থাকবো ইনশাল্লাহ। আশা করি আগামী 4টা লেকচারের মাধ্যমে আমরা ম্যাপের একটা গুরুত্বপূর্ণ ধারণা পাবো। ওকে, 101 জন আছেন, আপনাদের কিন্তু ক্লাস করতে হবে নিয়মিত। ম্যাপ কিনতে বলছিলাম আমি, হয়তো কনফিডেন্সে নয়তো জাহিদ সোহেল ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই, সে আমার এলাকারও কাছাকাছি। তার ম্যাপটাই এবার কনফিডেন্সের ওই একই স্ট্রাকচার, অর্থাৎ কনফিডেন্স তার ম্যাপটাই কিনে রাখছিল, তারপর ওটাকে ডেভেলপ করেছে। সো কনফিডেন্স ম্যাপ অথবা জাহিদ সোহেল ম্যাপটা কিনতে হবে। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাস করতে হবে। আপনার বোরিং লাগলেও ক্লাস করতে হবে, ক্লাস করতে ইচ্ছা করে না, মানে ক্লাসটা আপনি এখন লাইভ করতে চান না, কিন্তু আপনি প্রয়োজনে আপনি রেকর্ড ক্লাস করলেও করতে হবে। কিরে, হ্যাঁ ওই যে ওইটা ওই এইটা ডিটটা পাঠাতে হবে রাজশাহীর জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরুতে পড়বো রেখার ধারণা। ফ্রেশ খাতা বের করব, ফ্রেশ খাতা, রেখার ধারণা সেটা পড়ব। ঠিক আছে, খাতা বের করেন, মানে টপিকটা হলো রেখার ধারণা। রেখার ধারণা পড়লে আমরা মহাদেশগুলো চিনতে পারবো, মহাসাগরগুলো চিনতে পারবো, এবং কিটা মানে কি কোন জায়গায় আছে সেটাও বুঝতে পারবো। আর বেসিক্যালি বাংলাদেশে কার্যকর ম্যাপ একটাও নাই, বিভিন্ন ধরনের। দেখেন এখানে হাবি জাবি দিয়ে রাখছে, এটাকে বড় করে এগুলো মানে এই গুরুত্বপূর্ণ সংস্থা সদর দপ্তরের জন্য ম্যাপ কিনতে হবে কেন, এটার জন্য বই নেই, আন্দাজে সব দিয়ে রাখছে। সব ম্যাপ, ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ম্যাপে শুধু ইনফরমেশন দেয়। এত ইনফরমেশন আমি ম্যাপটা শিখবো যে ম্যাপ কেন্দ্রিক কি আছে সেটা শিখবো আমি। যাক, রেখার ধারণা। প্রথমে একটা গোলাকার পৃথিবী আঁকি। যে কোনো ম্যাপের উপরে উত্তর হয়, নিচে দক্ষিণ হয়, বামে পশ্চিম আর ডানে পূর্ব। যে কোনো ম্যাপ এর উপরে উত্তর, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। সেক্ষেত্রে এখন দেখি আমরা, মানে যে কোনো ম্যাপ আপনি উপরে উত্তর হবে, এটা চিন্তা করলে আপনি দেখবেন ম্যাপের অর্ধেক হলে এই বিষয়টা বোঝায়। পশ্চিম থেকে পূর্ব দিকে একটা দাগ দেই মাঝখান বরাবর, যেটা 0 ডিগ্রি। পশ্চিম থেকে পূর্ব দিকে একটা দাগ দেব যেটা 0 ডিগ্রি মান, এবং এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখার একটা নাম আছে বিষুব রেখা। এই রেখাকে ইংলিশে বলা হয় ইকুয়েটর। এই রেখার আর একটা বড় নাম হল মহাবৃত্ত। মহাবৃত্ত মানে একেবারে সবচেয়ে বড় ব্যাস বৃত্তের, মানে পৃথিবীর মাঝখান দিয়ে যদি দাগটা কল্পনা করা হয়, এগুলো কিন্তু একটাও কিন্তু আসল দাগ না। আবার আপনি এগুলো ছাদে গিয়ে খুঁজেন না যে নিরক্ষরেখা কই দেখবো, ধরবো, ধরে ঝুলবো, সিরালাবো, এটা কিন্তু করা যাবে না। এগুলো সব কাল্পনিক রেখা, এই রেখা কাল্পনিক। সো এটা নিরক্ষরেখা, বিষুব রেখা, ইকুয়েটর বা মহাবৃত্ত। তার মানে এই যে 0 ডিগ্রি, এটা নিরক্ষরেখা, এর উপরে হলো উত্তর গোলার্ধ, নিচে হলো দক্ষিণ গোলার্ধ। উত্তরে মানে উত্তর গোলার্ধ মানে উপরে, আর নিচে দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার?
এখন আপনি ম্যাপের মধ্যে দেখেন 0° কোথায় আছে, এই যে 0°, এই আমার ম্যাপের এই জায়গায় এখানে 0°, আমি দাগ দিলাম, এই দাগটা এটাই হলো নিরক্ষরেখা। তাহলে 0°, এটা নিরক্ষরেখা। এই রেখাটার উপরে উত্তর গোলার্ধ আর নিচে হলো দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? এটা পৃথিবীর মাঝখান বরাবর হবে, কিন্তু এখানে ওরা চাপাই ফেলেছে, এই জায়গায় অনেক গ্যাপ, এটাকে চাপাই ফেলেছে এটা বসানোর জন্য। তো এইটা হলো নিরক্ষরেখা। এখন এই রেখার উপরে উত্তর, নিচে হলো দক্ষিণ। এটুক তো ক্লিয়ার? পশ্চিম থেকে পূর্ব দিকে 0° বরাবর পৃথিবীর মাঝখান দিয়ে 0° বরাবর একটা রেখা গেছে, সেটা হলো নিরক্ষরেখা, বিষুবরেখা, ইকুয়েটর, মহাবৃত্ত। এই রেখার উপরে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ। এই রেখাটা আপনি যখন যাবেন, এখান থেকে গেলে প্রথম যেই দেশটাকে টাচ করেছে সেই দেশটার নাম কিন্তু ইকুয়েডর। আপনি দেখেন, প্রথম টাচ করেছে যে দেশটা, সেই দেশটা হলো ইকুয়েডর। আচ্ছা, ম্যাপ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, জলবায়ু। জলবায়ু ও সময়ের ধারণা, এই দুইটা কিন্তু আমরা শিখবো। আমাদের ভূগোলে কিন্তু পরীক্ষায় আসে, এবছর ম্যাপ থেকে প্রশ্ন আসছে ভূগোলেও, মকর ক্রান্তি রেখার মান কত ডিগ্রি, ভূগোলেও কিন্তু প্রশ্ন আসছে। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বলছি যে ভেনেজুয়েলা, মানে ম্যাপ থেকে 2 থেকে 3টা বা 4টা প্রশ্ন অনেক সময় থাকে। একবার 4টা ছিল 37তমতে, যে চাঁদের আকর্ষণ শক্তি, এটা কিন্তু ম্যাপের সাথে জড়িত। তারপরে আগ্নেয়গতির বেগ কোথায় বেশি, তারপরে হলো ওইবার প্রশ্ন আসছিল 4টা আসছিল, আমার এখন মনে নেই 37তমতে। এখন এটা প্রথম যে দেশটাকে টাচ করেছে ইকুয়েডর, দেখেন এখানে গিয়ে প্রথম যে দেশটাকে টাচ করেছে সেই দেশটা হলো নিরক্ষীয় গিনি, ইকুইটোরিয়াল গিনি। ইংলিশে বললে ইকুইটোরিয়াল, আর বাংলায় বললে নিরক্ষীয় গিনি, নিরক্ষীয় গিনি। এখন আমি যদি বলি যে নিরক্ষরেখার নাম অনুসারে প্রথম যে দেশটাকে টাচ করছে ইকুয়েডর, আফ্রিকার নাম হলো, আফ্রিকা মহাদেশে হলো নিরক্ষীয় গিনি। এই দুটি দেশ নিরক্ষরেখার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। অর্থাৎ আপনি এখন বলতে পারেন, সংজ্ঞাটা লিখতে পারেন নিরক্ষরেখা। নিরক্ষরেখার সংজ্ঞাটা লিখবেন, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মাঝখান বরাবর পৃথিবীর মাঝখান বরাবর 0° মানে 0° মানে যে রেখা কল্পনা করা হয়, যে রেখা কল্পনা করা হয় তা নিরক্ষরেখা। তা নিরক্ষরেখা। এই রেখার উপরে উত্তর গোলার্ধ এবং এর নিচে দক্ষিণ গোলার্ধ। এই রেখার উপরে উত্তর গোলার্ধ এবং নিচে দক্ষিণ গোলার্ধ। এই রেখার নাম অনুসারে দুটি দেশের নামকরণ করা হয়, দেখা যায়। আচ্ছা, এইটা লেখেন যে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মাঝখান বরাবর 0° মানে কল্পিত রেখাকে, 0° মানে যে রেখা কল্পনা করা হয় তা নিরক্ষরেখা। এই রেখার উপরে উত্তর গোলার্ধ এবং এর নিচে দক্ষিণ গোলার্ধ। এই রেখার উপরে উত্তর গোলার্ধ এবং নিচে দক্ষিণ গোলার্ধ। ক্লিয়ার? বুঝছি কিনা? লিখব
এই রেখার আপনি নিচে লেখেন, এই রেখার নাম অনুসারে দুটি দেশের নামকরণ হয়, দুটি দেশের নামকরণ হয়, দেখা যায়, যথা ইকুয়েডর, এটা ইকুয়েটর, এটাকে ইংলিশে বলে ইকুয়েটর, আর স্প্যানিশ শব্দে বলা হয় ইকুয়েডর, অর্থাৎ ইকুয়েডর ও নিরক্ষীয় গিনি। আফ্রিকার মধ্যে হলো নিরক্ষীয় গিনি, এটা আফ্রিকা মহাদেশ, আর এটা দক্ষিণ আমেরিকা হলো ইকুয়েডর। আমি একটা জিনিস এখানে, একটা জিনিস আপনাকে স্পষ্ট বুঝতে হবে, সেটা হলো যে নিরক্ষরেখাটা কিন্তু বৃত্তাকার, মানে আমরা পুরোটা এখানে নিয়ে আসছি, এটা কিন্তু এরকম পৃথিবীর চারদিকে একেবারে বৃত্তাকার। তাহলে আমরা বলতে পারি নিরক্ষরেখা বৃত্তাকার। নিরক্ষরেখা, আচ্ছা একটু থাকুক, নিরক্ষরেখা থাকুক একটু। এখন নিরক্ষরেখা যেখান দিয়ে যাবে আমরা, আচ্ছা একটা কথা লিখে রাখি, নিরক্ষরেখাটা থাকুক, তারপরে এর পরের রেখাটা দেখি। এখন দেখেন নিরক্ষরেখার উপরে উত্তর, নিচে দক্ষিণ, যেহেতু এটা 0 ডিগ্রি, তাহলে অবশ্যই কিন্তু আপনার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি আছে। তার মানে হলো এই নিরক্ষরেখার উপর দিয়েও কিন্তু 1 ডিগ্রি যাবে, নিচ দিয়েও 1 ডিগ্রি যাবে, অর্থাৎ 0 যেহেতু আছে তাহলে 1 ডিগ্রি আছে। যেমন ধরেন আমি এই রেখাটা দিলাম, আমি এই রেখাটার মান দিলাম 10 ডিগ্রি। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই এটা 10 ডিগ্রি কোথা থেকে পাইলেন? 10 ডিগ্রি না দিয়ে তো 20 ডিগ্রিও দেওয়া যেত। বেসিক্যালি এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এই কেন্দ্র থেকে যদি 10 ডিগ্রি কৌণিক দূরত্ব আগায়, এই রেখাটা এটার মান 10 ডিগ্রি কৌণিক দূরত্ব, এখান থেকে এই কোণটার মান 10 ডিগ্রি। এখন যদি এই দুইটা পয়েন্টকে যোগ করা হয় তাহলে ওই রেখাটার মান 10 ডিগ্রি হয়ে যায়। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, আমি যদি বলি এখন 40 ডিগ্রি রেখা দেব, তার মানে ধরেন এখান থেকে এই কোণটার মান এটা 40 ডিগ্রি, এখান থেকে এই কোণটার মান 40 ডিগ্রি, এখান থেকে এই কোণটার মান 40 ডিগ্রি, এখান থেকে এই কোণটার মান 40 ডিগ্রি। এখন দেখেন এই 40 ডিগ্রি আর এই 40 ডিগ্রি যদি যোগ করি তাহলে আপনি দেখেন এখন এটার মান 40 ডিগ্রি লেখা যায় কিনা। ঠিক এই 40 ডিগ্রি আর এই 40 ডিগ্রি যোগ করি তাহলে এই রেখার মানটা 40 ডিগ্রি হয়ে যায়। তার মানে ডিগ্রি যখন থাকবে তখন বুঝতে হবে এটা কৌণিক দূরত্ব কেন্দ্র থেকে, এবং সেই ক্ষেত্রে এই 40 ডিগ্রি আর এই 40 ডিগ্রি দুইটাই কিন্তু রেখা। যখনই 0 ডিগ্রির উপর দিয়ে কোনো রেখা যাবে তখন সেই রেখাকে বলা হয় উত্তর অক্ষরেখা, অর্থাৎ 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা এটা উপরে হবে। ঠিক নিচে যেটা আছে এটা হবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা হবে। উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, নিচ দিয়ে গেলে দক্ষিণ অক্ষরেখা। উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা আর নিচ দিয়ে গেলে দক্ষিণ অক্ষরেখা। অর্থাৎ আমি যদি এখন দেখেন 40 ডিগ্রি, এটা আমি যদি এখন 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা দেই, এটা কি উপরে যাব না নিচে যাবো? একটু কমেন্ট করেন তো। 40 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আমি ধরেন আমি এখানে মান লিখছি, আপনি আমাকে উত্তর দিবেন। এটা এ ঘর, এটা বি ঘর, এটা সি, এটা ডি। আমি এখন লিখলাম যে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এটা কত নম্বরে উত্তর হবে? এ বি সি ডি, কমেন্ট করেন। যারা বুঝতে পারছেন কমেন্ট করেন। 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এটা কোন ঘরে হবে?
এ ঘরে, বি ঘরে, সি ঘরে না ডি ঘরে? কমেন্ট করেন। 40 ডিগ্রি দক্ষিণ, 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। আহমেদ রাজু, চার্লট হেমিংওয়ে, আরিফ হোসাইন, শেখ শাহজালাল, আবু সাইদ রোবেল। আপনি বি লিখলেন কেন? আবু সাইদ রোবেল, 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার কথা বলা হয়েছে। মুনিয়াত, থ্যাংক ইউ। কণিকা, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস নিশা, আপনি একটু ভুল করছেন। সোহেলি, থ্যাংক ইউ। কৃষিবিদ রুহুল আমিন রুয়েল, থ্যাংক ইউ। এখানে বিষয়টা হলো যে যারা সি বলছেন তাদেরটা সঠিক, যারা বি বলছেন তারা মনে হয় এটাকে উত্তর ভাবছেন। যদি 35 ডিগ্রি উত্তর বলতো তাহলে 0 ডিগ্রির উপরে এখানে হইতো। এটা 35 ডিগ্রি উত্তর বললে ওখানে হইতো, আর 35 ডিগ্রি দক্ষিণ বলায় এটা এখানে হবে, সি ঘরে হবে। আচ্ছা, যারা পারেন না আরেকবারও ট্রাই করেন, আমি এবার দিচ্ছি। 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটার উত্তর কি হবে? 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এর উত্তর কি হবে? এটা সম্পর্কে একটু কমেন্ট করেন। 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তার উত্তর কি হবে? পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষরেখা। এ বি সি ডি কোনটা হবে? সঞ্জয় রয়, সুজন, মাহাদি, ধ্রুব, আহমেদ রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এখানে উত্তরটা হবে এ, কারণ এটা 0 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা 0 থেকে যাবে 10, 35, 40, তার মানে এই ঘরটা হবে 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা 0 ডিগ্রির উপরে হবে, দক্ষিণ অক্ষরেখা 0 ডিগ্রি থেকে নিচে হবে। তার মানে আমি যদি এখন ম্যাপের মধ্যে দেখি 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই রেখাটা পুরোটা 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা হবে। এখানে যে রেখাটা আমি একটু আগে লিখলাম, ক্লিয়ার? তার মানে আপনি এখন অক্ষরেখা বুঝেছেন। এই অক্ষরেখা হলো আপনার কতটা হতে পারে? আমার প্রশ্নের উত্তর দেন। অক্ষরেখা কতটি, মোট কতটি? যদি এখানে কোণ হয়, এখান থেকে উপরে যেতে যেতে এখানে 90 ডিগ্রি হবে না? কোণের মান এটা 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, এটা তাহলে 90 ডিগ্রি হবে না? তাহলে এখানে 90 ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি হবে, মানে মোট কয়টা আপনি বলেন? অক্ষরেখা মোট কয়টা হবে? প্রশ্নের উত্তর দিবেন যে অক্ষরেখা মোট কতটি। যারা বুঝেছেন তারা কমেন্ট করবেন। অক্ষরেখা মোট কতটি? কিছু কমেন্ট দেখলে বুঝতে পারবো এটা মানে আপনি সঠিক। চার্লট হেমিংওয়ে বলছেন 18, মেহেদি হাসান বলছেন 181, ইফতেখার কবির বলছেন 181, সোহান নাহিদ বলছেন 180, শেখ মাহমুদ বলছেন 2, তুষি বলছেন 180, সুজন 180, গোলাম সরোয়ার 180, ইশরাত জাহান সাথী বলছেন 19। বেসিক্যালি দেখেন এখানে মোট 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা আছে, আর এখানে আছে 90 ডিগ্রি পর্যন্ত। 90 আর 90 180, আর একটা 0 ডিগ্রি, তার মানে অক্ষরেখা হলো 181টি। এর মধ্যে অক্ষরেখা যেটার মান 0 ডিগ্রি তাকে বলা হয় নিরক্ষরেখা। তার মানে নিরক্ষরেখা নিজেও কিন্তু একটা অক্ষরেখা। যখনই অক্ষরেখার মান 0 ডিগ্রি হবে তখনই তার নাম হবে কি? নিরক্ষরেখা। তার মানে অক্ষরেখা 0 থেকে এখানে 90 পর্যন্ত 90টা, এখানে 0 থেকে এখানে 90 পর্যন্ত 90টা, 180 আর 0 ডিগ্রি নিজে একটা 181টা। এখন আমরা অক্ষরেখা সংজ্ঞা লিখতে পারি। অক্ষরেখা সংজ্ঞা হলো যে নিরক্ষরেখা সমান্তরাল বিভিন্ন মানে
কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। একটা বিষয় হলো, যারা অনলাইন ক্লাস করতেছেন তাদের মধ্যে একটা মেসেজ, যদি আপনি ভালো কিছু করতে চান, অর্থাৎ পড়বেন এবং এর পড়াটার উদ্দেশ্য হলো আপনি যেন 45টার মধ্যে ভালো একটা ফাইটিং স্কোর করতে পারেন এবং পিলি দিয়ে আপনি যেন রিটেনের জন্য প্রিপারেশন নিতে পারেন, সেই টার্গেটটা থাকতে হবে। সেকেন্ড হলো যারা এই মুহূর্তে দেখেন কে এগিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে যিনি খাতা কলম নিয়ে, হেডফোন নিয়ে অথবা মোবাইলটা বা কম্পিউটারটা ল্যাপটপটা ছেড়ে ক্লাসটা করতেছেন, সে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর যিনি ক্লাস এখন করতেছেন না, বাসে আছেন অথবা ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, ইচ্ছে হলে দেখলেন, একটু পরে মেসেঞ্জার চেক করলেন, তিনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু পিছিয়ে যাবেন। এবং যিনি এই অভ্যাসটা করবেন না যে নাইম ভাইয়ের ক্লাস যখন হবে তখন আমি কনজিকিউটিভলি ক্লাস করতে থাকবো, ওইটা আমার ক্লাস টাইম, শিডিউল আমার পড়ার টাইম, তিনি কিন্তু দিন শেষে ভালো পরীক্ষা দিবেন, দিন শেষে নাইম ভাইকে থ্যাঙ্কস দিবেন। আর যিনি পড়াশোনা করবেন না, লেপের নিচে থাকবেন, অর্থাৎ মাঝে মাঝে করবেন, তিনি কিন্তু সবার ক্ষতি করবেন। প্রথমত নিজের ক্ষতি, দ্বিতীয়ত হলো পুরো জাতির ক্ষতি করবেন, পুরো জাতিকে আপনি একটা মিস ইনফরমেশন দিবেন, তৃতীয়ত হলো নাইম ভাইয়েরও ক্ষতি করবেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন যে নাইম ভাই পড়ায় না, এই কথাগুলো কিন্তু আপনাদের কাছ থেকে চলে আসবে। সো বি সিরিয়াস, ক্লাস মানে ক্লাস, একেবারে ফুল কনসেন্ট্রেশন থাকবে ক্লাসে। আপনি ক্লাস করলে সাধারণ জ্ঞানের প্যারা আপনার কমে যাবে, অনেক কমে যাবে, আপনার 60% প্যারা ক্লাস করলে কমে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে কিন্তু আপনার নিরক্ষরেখা সমান্তরাল বিভিন্ন মানে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। নিরক্ষরেখার উপরে উত্তর অক্ষরেখা এবং নিচে দক্ষিণ অক্ষরেখা। নিরক্ষরেখার উপরে উত্তর অক্ষরেখা এবং নিচে দক্ষিণ অক্ষরেখা। ক্লিয়ার? এখন একটা কথা লিখতে হবে, সেটা হলো বাংলাদেশ যদি এই জায়গাটা হয় তাহলে বাংলাদেশ কোন অক্ষরেখায়, মানে কোথায় বাংলাদেশ, তাহলে উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে? স্টার দিয়ে লিখবেন বিডি উত্তর গোলার্ধের দেশ, বিডি উত্তর গোলার্ধে অবস্থিত, বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। আর একটা স্টার, অক্ষরেখা বা নিরক্ষরেখা বৃত্তাকার, অক্ষরেখা বা নিরক্ষরেখা বৃত্তাকার, অক্ষরেখা বা নিরক্ষরেখা হলো বৃত্তাকার। অক্ষরেখা বা নিরক্ষরেখার মাধ্যমে, অক্ষরেখা বা নিরক্ষরেখার মাধ্যমে কোনো স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়, জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিরক্ষরেখা বা অক্ষরেখার মাধ্যমে কোনো স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিরক্ষরেখা বা অক্ষরেখার মাধ্যমে কোনো স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন একটা বিষয়, নিরক্ষরেখা বা অক্ষরেখার মাধ্যমে কোনো স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটা বিষয় এখন খেয়াল করবেন, সেটা হলো আপনি তো গোলকটা আঁকছেন, প্রয়োজন আরেকটা গোলক আঁকেন, যদি আপনি আমার মতো কাটাকুটি করেন আগে, নয়তো আরেকটা এঁকে এই জায়গাটা, এই উপরেরটা হলো, বলেন তো কোনটা 26 ডিগ্রি হবে আর কোনটা 20 ডিগ্রি হবে? বলেন 20 ডিগ্রি নিচেরটা হবে না উপরেরটা হবে? কমেন্ট করেন। 20 ডিগ্রি এটা কি নিচেরটা হবে না উপরেরটা হবে? 20 ডিগ্রি এটা কি 20 ডিগ্রি এটা কি নিচে দেয়া যায় নাকি উপরে, কোনটা হবে?
নিচে না উপরে? আমি উত্তর গোলার্ধে লিখবো আর কি, নিচেরটা, রাইট। তার মানে এখানে হবে 20 ডিগ্রি উত্তর, আর এটা হলো 26 ডিগ্রি উত্তর। এই জায়গাটার কোনো একটা জায়গায় বাংলাদেশ অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের সীমা হলো 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, এর মধ্যে বাংলাদেশের অবস্থান। 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে এখানে বাংলাদেশের অবস্থান। বুঝছেন কিনা? তাহলে আমরা লিখতে পারি 20 থেকে 26 ডিগ্রি, এটা হলো বাংলাদেশের অবস্থান, অর্থাৎ এর নাম 20 ডিগ্রি 34 মিনিট। আমি এই জায়গাটায় লিখি, এখানে জায়গা আছে, 20 ডিগ্রি 34 মিনিট আর 26 ডিগ্রি 38 মিনিট, এই জায়গাটায় বাংলাদেশের অবস্থান। এটা উত্তর অক্ষাংশ, এটা উত্তর অক্ষাংশ। তাহলে আমরা বলতে পারি এখানে একটা বিষয়, বাংলাদেশ কোন জায়গায় আমরা সেটা বুঝতে পারবো যখন আমরা দ্রাঘিমা রেখাটা দেখব তখন। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত, এখানে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশ এখানে অবস্থিত। এখন একটা বিষয় আমরা দেখব যে যখন মূল মধ্যরেখা দ্রাঘিমা রেখা, তখন আমরা পারফেক্ট একটা পাবো যে বাংলাদেশ এখানেই। একটা বিষয়, আমরা নিরক্ষরেখাটা পুরোপুরি কনফার্ম যে দ্যাট ইজ নিরক্ষরেখা। এখন নিরক্ষরেখার বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে হবে, লিখব নিরক্ষরেখার বৈশিষ্ট্য। নিরক্ষরেখার সাথে অক্ষরেখার খুব মিল, শুধু নিরক্ষরেখা 0 ডিগ্রি, অন্য রেখা সব হলো ভিন্ন ভিন্ন ডিগ্রি। এই জন্য অন্যান্য রেখার দৈর্ঘ্য নিরক্ষরেখার দৈর্ঘ্যর চাইতে কম, এই জন্য মহাবৃত্ত বলা হয়েছে নিরক্ষরেখা, এবং এই রেখাটা বৃত্তাকার। তাহলে সবচেয়ে বড় যদি বলা যায় কোন রেখার দৈর্ঘ্য সবচেয়ে বড়, তাহলে অবশ্যই নিরক্ষরেখা, কারণ এটা পৃথিবীর একবারে মাঝখান বরাবর, অবশ্যই এর ব্যাসটা বড় হবে। নিরক্ষরেখার বৈশিষ্ট্য দেখি, এটা তো পৃথিবীর মাঝখানে, তাহলে এখানে সূর্য লম্বভাবে কিরণ দিবে, এখানটাতে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এর একটা বিষয়। আমি এখানে একটু শর্ট নোট লিখি, তারপরে আমি ওখানে বিস্তারিত লিখব। সূর্য এখানে লম্বভাবে কিরণ দিবে। আচ্ছা, সূর্য যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে কি এখানে দিন রাত সমান হবে না? এই জায়গাটা, এই জন্য দিন রাত সবসময় সমান হয়। দিন রাত যদি সমান হয় তাহলে এখানে ঋতুর বৈচিত্র্যতা হবে। দিন রাত সমান হলে তো ঋতুর বৈচিত্র্য হবে না। আমরা এখন গরম লাগে কেন বেশি? কারণ এখন দিন বড়, রাত ছোট, সেজন্য এখন দিনে তাপটা বেশি পায়, যার জন্য গরম বেশি লাগে। শীতকালে কেন ঠান্ডা লাগে? কারণ রাত বড়, দিনে অল্প সময় তাপমাত্রা পায়, কিন্তু বেশি তাপ নিঃশেষ করে, সেটা হলো রাতে। এই জন্য এখানে আমাদের ঋতুর পরিবর্তন হয়। এই জন্য এখানে ঋতুর বৈচিত্র্যতা থাকে না, নিরক্ষরেখায় ঋতুর বৈচিত্র্যতা থাকে না। এবং এখানে সাধারণত গ্রীষ্ম প্রধান ঋতু থাকে, গ্রীষ্ম প্রধান ঋতু থাকে। এবং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কম হয়। নিরক্ষীয় অঞ্চলে এখানে উষ্ণতা বেশি, তাপ বেশি, কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাতটা কম হয়। এবং যদি বৃষ্টিপাতটা বেশি হতো তাহলে কিন্তু আর সমস্যা হতো না। এখানে বৃষ্টিপাতটা একটু কম থাকে, যার ফলে যে জিনিসটা হতে থাকে, এখানে সাধারণত ওই যে জলীয়বাষ্পটা বাইরে গেলে হঠাৎ বৃষ্টি হয়, কিন্তু কম হয়, পরিমাণটা সারা ইয়ার চাইতে কম হয়। এখানে একটা বিষয় হলো যে বসন্ত ঋতুর একটা আবির্ভাব থাকে, কিন্তু প্রধান ঋতু গ্রীষ্ম, কিন্তু এখানে বসন্তের কিছুটা আবির্ভাব থাকে। কারণ সূর্য এখানে কিরণ দিল, তার কিন্তু কোনো সময় উত্তরায়ণ ঘটে, কোনো সময় দক্ষিণায়ন ঘটে, সূর্যের মুখটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। সো এখানে বসন্তের একটা আবির্ভাব থাকে। এবং আমরা বসন্তের আবির্ভাব এটা প্রমাণ পাবো কীভাবে? নিরক্ষরেখা প্রথম যেই দেশটাকে টাচ করেছে ইকুয়েডরে গিয়ে, এই শহরটার নাম হলো কিটো।
এই শহরের নাম হলো কিটো, এবং কিটোকে বলা হয় চির বসন্তের নগরী। তাহলে চির বসন্তের নগরী কোনটা? কিটো। এই কিটো হলো ইকুয়েডরের রাজধানী, তার মানে অবশ্যই নিরক্ষরেখা অবস্থিত কিটো যেহেতু প্রথম শহর এবং তার নাম চির বসন্তের নগরী, তাহলে অবশ্যই এখানে বসন্তের আবির্ভাব আছে। তাহলে আমরা বলতে পারি 1 নম্বর, সূর্য, মানে এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। নাম্বার 2, এখানে দিন রাত সমান থাকে। দিন রাত সমান থাকে। দিন রাত সমান থাকার কারণে এখানে ঋতুর বৈচিত্র্যতা থাকে না। 3 নম্বর, এখানে ঋতুর বৈচিত্র্যতা থাকে না। ঋতুর বৈচিত্র্যতা থাকে না। 4, গ্রীষ্ম প্রধান ঋতু। তাহলে প্রধান ঋতু গ্রীষ্ম। 5, বসন্তের আবির্ভাব। বসন্তের আবির্ভাব থাকে। ব্র্যাকেটে লিখবেন চির বসন্তের নগরী, চির বসন্তের নগরী কিটো। এবং কিটো হলো ইকুয়েডরের রাজধানী। কিটো ইকুয়েডরের রাজধানী। এই যে ইকুয়েডর একটু আগে দেখলেন দক্ষিণ আমেরিকায়, ইকুয়েডরের রাজধানী কিটো হলো ইকুয়েডরের রাজধানী। এখন একটা বিষয় হলো যে ইকুয়েডরের রাজধানী কিটো, এখন আপনার একটা বিষয় আপনি কনফার্ম যে নিরক্ষরেখা যেখানে আছে মনে রাখবেন এর উপরে 5 ডিগ্রি নিতে হবে আর নিচে 5 ডিগ্রি নিতে হবে। এই 5 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে আপনি দেখবেন এর মধ্যে যে দেশগুলো আছে এই দেশগুলো সব নিরক্ষীয় জলবায়ু। পরীক্ষা আসবে যে নিরক্ষীয় জলবায়ুর দেশ কোনটা? নিরক্ষীয় জলবায়ুর দেশ হলো এই কয়েকটা, যেমন কে আছে দেখেন, ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিলের উত্তর অংশ, ভেনিজুয়েলা, গায়না, সুরিনাম, তারপরে হলো ফ্রেঞ্চ গায়না, তারপর হলো গ্যাবন, নিরক্ষীয় গিনি, কঙ্গো, তারপর হলো আপনার কঙ্গো প্রজাতন্ত্র। কঙ্গো আর কঙ্গো প্রজাতন্ত্র কিন্তু দুইটা ভিন্ন, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। তারপরে হলো আপনার বুরুন্ডি, রুয়ান্ডা, তানজানিয়া, কেনিয়া, সিসিলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মাইক্রোনেশিয়া। এই কয়েকটা অঞ্চল হলো নিরক্ষীয় জলবায়ুর দেশ। আপনার কাজ হবে যে এখান থেকে 5 ডিগ্রি, অর্থাৎ এখানে 15 ডিগ্রি আর এটা 0 ডিগ্রি, 3 ভাগ করে 1 ভাগ নেবেন। এখানে 15 ডিগ্রির আগে এখানে 3 ভাগ করে 1 ভাগ নেবেন। এই 10 ডিগ্রি বরাবর, অর্থাৎ 5 উপরে নিচে 5, এই বরাবর যে দেশগুলো পড়বে এই সবগুলো দেশ নিরক্ষীয় জলবায়ুর দেশ। পরীক্ষায় আসবে যে নিরক্ষীয় জলবায়ুর দেশ কোনটা, অপশনে থাকবে এরকমের গ্যাবন, ইন্দোনেশিয়া, ইকুয়েডর আর অস্ট্রেলিয়া। উত্তর হবে অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়া ওর বাইরে। বাংলাদেশ নিরক্ষীয় জলবায়ু বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশ এই জায়গাটা নিরক্ষরেখার অনেক উপরে, সো বাংলাদেশে নিরক্ষীয় জলবায়ু নাই। তারপরে আপনার নিরক্ষরেখা জল বৈশিষ্ট্যটা আপনি জেনে গেলেন। এখন দেখেন এই যে বাংলাদেশের অবস্থানটা, এটা কিন্তু 36তম বিসিএসে আসছিল যে বাংলাদেশের অবস্থান কোন অক্ষাংশে, 36তম প্রিলিতে আসছিল। এটা 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এখন একটা বিষয় যে আমরা এখন দ্রাঘিমা রেখাটা দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো। তাহলে আমরা এখন আবার একটা বৃত্ত আঁকতে হবে। নিরক্ষীয় জলবায়ু আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা অনেকগুলো জলবায়ু কিন্তু এরকম করে পড়তে থাকবো একটার পর একটা, মানে পড়তে আসলে দেখবেন যে সামনে আলোচনায় চলে আসবে।
এটা পৃথিবী, তা এখানেও তাই হবে, উপরে উত্তর হবে, নিচে দক্ষিণ হবে। এবং বামে হবে পশ্চিম, ডানে হবে পূর্ব। বামে পশ্চিম, ডানে পূর্ব। সো আমরা আগেটা দেখছিলাম যে নিরক্ষরেখা, তো এখন আমরা দেখি উত্তর থেকে দক্ষিণে মাঝখান বরাবর একটা দাগ দেই, এইটা হলো 0 ডিগ্রি। ম্যাপের মধ্যে দেখেন 0 ডিগ্রি ঠিক এখানে, কোন জায়গায় 0 ডিগ্রি আছে সেখানে খুঁজে বের করেন, এই দাগটা দেন। এই যে দাগটা দিলেন, এই রেখাটা হলো মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখাকে আরেকটা নামে ডাকা হয়, কারণ এটা প্রথম যে শহরটাকে টাচ করেছে, লন্ডনের গ্রিনিচ শহর, এই জন্য এই রেখার আরেকটা নাম গ্রিনিচ রেখা। এখানে প্রথম টাচ করছে দেখেন এই জায়গাটায়, এবং এই জায়গাটা হলো লন্ডনের গ্রিনিচ শহর, গ্রিনিচ শহর, এই জন্য এই রেখার আরেকটা নাম হলো গ্রিনিচ রেখা। এবং এই রেখাটাকে ইংরেজিতে বলা হয় মেরিডিয়ান, MERIDIAN, মেরিডিয়ান। তাহলে মূল মধ্যরেখা যা গ্রিনিচ রেখা, তা মেরিডিয়ান তা। তাহলে আমরা একটুখানি এটা বলতে পারি, বলেন তো এই মূল মধ্যরেখার ডানে কি হবে? ডানে কোন গোলার্ধ? ডানে পুরোটা কি? পূর্ব গোলার্ধ। বামে পুরোটা কি? পশ্চিম গোলার্ধ। তার মানে যদি প্রশ্ন করা হয় পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে কোন রেখা? মূল মধ্যরেখা। পৃথিবীকে পূর্ব পশ্চিমে কোন রেখা? তাহলে নিরক্ষরেখা হইতো। যদি বলা হয় পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে কোন রেখা? নিরক্ষরেখা। যদি বলা হয় উত্তর থেকে দক্ষিণে কোন রেখা, তাহলে হলো মূল মধ্যরেখা। আপনি দেখেন এই কয়েকটা লিখে নেন। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে নিরক্ষরেখা। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করে নিরক্ষরেখা। পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করে মূল মধ্যরেখা। পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করে মূল মধ্যরেখা। তাহলে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে নিরক্ষরেখা, পূর্ব পশ্চিমে বিভক্ত করেছে মূল মধ্যরেখা। যদি এভাবে প্রশ্ন করতো যে উত্তর থেকে দক্ষিণে কোন রেখা, উত্তর থেকে দক্ষিণে, তাহলে হয়তো মূল মধ্যরেখা। মূল মধ্য থেকে উত্তর থেকে দক্ষিণে আসছে, কিন্তু উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত বললে কিন্তু নিরক্ষরেখা হয়ে যাবে। উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে নিরক্ষরেখা, উত্তর থেকে দক্ষিণে মূল মধ্যরেখা। আবার পূর্ব থেকে পশ্চিমে তাহলে নিরক্ষরেখা। পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা। ক্লিয়ার? তাহলে আমরা মূল মধ্যরেখার আগে একটা মূল মধ্যরেখার সংজ্ঞা লিখি, এরপর আমি একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেব, যার কাছে দেখবো কি আগে পারেন। সুন্দর একটা অঙ্ক কি সুন্দর একটা তথ্য কোশ্চেন করব। এখন আমরা লিখি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝখান বরাবর, উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে কল্পিত রেখাকে মূল মধ্যরেখা বলে।
উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে কল্পিত রেখাকে মূল মধ্যরেখা বলে। এই রেখার ডানে পূর্ব গোলার্ধ এবং বামে পশ্চিম গোলার্ধ। বিডি পূর্ব গোলার্ধে অবস্থিত। বাংলাদেশ এখানটায় বিডি পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে কল্পিত রেখাকে মূল মধ্যরেখা বলে। এই রেখার ডানে পূর্ব গোলার্ধ এবং বামে পশ্চিম গোলার্ধ। বাংলাদেশ পূর্ব গোলার্ধে অবস্থিত। আমার একটা প্রশ্ন এখন, কে পারবেন দেখি প্রথমে। নিরক্ষরেখা প্লাস মূল মধ্যরেখা জায়গাটা কোনটা? পৃথিবীর কোন জায়গায় মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখা মিলিত হয়েছে? প্রশ্নটা আমার, দেখি কে উত্তর করতে পারেন। কিরে, সাউন্ড অফ হয়ে গেছে? তাহলে এটা কি সাউন্ড? এটা না সাউন্ড কি অফ? দুজন বলতেছে, তার মানে অবশ্যই সামনে ঝামেলা আছে। ওকে, কোথায় মিলিত হয়েছে? জায়গাটা কোনটা? হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে, তা ঠিক আছে, কিন্তু আপনার ম্যাপের মধ্যে দেখা যায় কোন জায়গায় মিলছে। ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে রাহুল রায়না তিনি বলছেন লন্ডন। আসলে না, লন্ডনে না, রাহুল রায়না লন্ডনে না। কেন্দ্রে মিলছে তা আমরা সবাই জানি, কিন্তু কেন্দ্রটা কোন জায়গায়, কেন্দ্রটা কোথায়, কেন্দ্রটা কোথায় কোথায় একেবারে দেখা যায় কোন জায়গাটা মিলছে, মানে জায়গাটা কোন জায়গায়, জায়গাটা কোন জায়গাটা দেখা যায়। পারমিতা সেন গুপ্তা, থ্যাংক ইউ ভেরি মাচ। পারমিতা সেন গুপ্তা তিনি প্রথম উত্তর দিচ্ছেন, সঠিক উত্তর খুব সম্ভবত। আমার এখানে আসছে প্রথমে পারমিতা সেন গুপ্তা বলছেন সঠিক উত্তর। আমি উত্তরটা কিন্তু এখনো বলি নাই, তার কমেন্ট যারা দেখছে তারা হয়তো জানছে। এই দেখেন আপনি, কমন সেন্স, 0 ডিগ্রি থেকে আসেন, এইটা মূল মধ্যরেখা। এখানে 0 ডিগ্রি থেকে যান, এটা নিরক্ষরেখা মিলিত হয়েছে ঠিক এই জায়গাটা, এবং সেই জায়গাটা হলো আফ্রিকার বামে। দক্ষিণ আটলান্টিক মহাসাগর যারা বলছেন তাদেরটা হবে, কিন্তু একটা এক্স্যাক্ট হলো গিনি উপসাগর। গিনি উপসাগরে পরীক্ষা আসবে নিরক্ষরেখা মূল মধ্যরেখা কোথায় মিলিত হয়? আফ্রিকার নিকট গিনি উপসাগরে। আফ্রিকার নিকট গিনি উপসাগর। তাহলে লেখেন স্টার দিয়ে, নিরক্ষরেখা প্লাস মূল মধ্যরেখা ইকুয়াল টু আফ্রিকার নিকট গিনি উপসাগর। আফ্রিকা মহাদেশের নিকট গিনি উপসাগর। আফ্রিকা মহাদেশের নিকট গিনি উপসাগর। এখন আপনার একটা কমন সেন্সটা হলো যে বাংলাদেশ, বা যদি বলি এটা যদি মূল মধ্যরেখা, তাহলে এটা ডানে যত রেখা যাবে সব 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 10 ডিগ্রি, 50 ডিগ্রি। যেমন ধরেন এই রেখাটা 50 ডিগ্রি, আপনিও লিখতে পারেন যে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি এটা কি হবে? পূর্ব দিকে। আর এখানেও একটা আছে, ধরেন এখানে 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি কি হবে?
ডানে গেলে পশ্চিম হবে, পূর্ব হবে, বামে গেলে পশ্চিম হবে, তাহলে এটা হবে 50 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 50 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। তার মানে এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা লিখি মূল মধ্য রেখা, দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা, এই দ্রাঘিমা রেখাকে ইংরেজিতে বলা হয় রিজ, RIDG। এখন আমরা বলতে পারি যে এটা যে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন মানে ব্র্যাকেটে লিখে 0 ডিগ্রি নয়, 0 ডিগ্রি হলে তো অবশ্যই মূল মধ্য রেখা হয়ে যাবে, বিভিন্ন মানে কল্পিত রেখা দ্রাঘিমা রেখা। বিভিন্ন মানে কল্পিত রেখা দ্রাঘিমা রেখা, এখানে কিন্তু অঙ্ক আছে সামনেই। দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখার ডান দিক দিয়ে গেলে, মূল মধ্যরেখার ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা, এবং বাম দিক দিয়ে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা। বা পশ্চিম দ্রাঘিমাংশ হবে। একটু দেখলাম। এখন আমরা একটা বিষয় জানি, এটা লিখে ফেলেন, উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন মানে কল্পিত রেখা দ্রাঘিমা রেখা, বিভিন্ন মানে কল্পিত রেখাই দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখার ডান দিক দিয়ে গেলে পূর্ব দ্রাঘিমা রেখা এবং বাম দিক দিয়ে গেলে পশ্চিম দ্রাঘিমা রেখা। গুড। একটা জিনিস হলো যে আমরা একটা বিষয় জানি যে বিডি 88 ডিগ্রি 41 মিনিট থেকে 92 ডিগ্রি 1 মিনিট, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এখন আপনি ভালো, এটা 50 ডিগ্রি, তাহলে এখন আমি এই দেশটা আমরা একটু আগে দেখলাম যেখানে আপনি বাংলাদেশের এটা আঁকছিলেন, খেয়াল করে দেখেন 20 থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে, উপরে 26 ডিগ্রি উত্তর, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর, আর 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা। বাংলাদেশটা এই জায়গায়। এখন বসে 88 থেকে 92 ডিগ্রির মধ্যে বাংলাদেশ অবস্থিত। আমি যদি দুইটা দাগ দিই, আপনি বলবেন আমি কোনটায় 88 ডিগ্রি দেব? এই রেখাটার মধ্যে কিন্তু 50 ডিগ্রি, আমি এই দুইটা রেখার মধ্যে কোনটা 88তে দাগ দেব? 88 কোনটা হবে, প্রথমটা না দ্বিতীয়টা? 88 ডিগ্রি হবে কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? মাইশা ফারজানা বলছে ভাঙ্গা ফরিদপুর। ভাঙ্গা ফরিদপুরে আমরা এখন তো যাই নাই, অনেক জায়গাটা হবে, অনেক জায়গায় আরো পরে। বলেন প্রথমটা 88 ডিগ্রি হবে, প্রথমটা রাইট। এখান থেকে 50, তারপরে 88, এরপরে 92 ডিগ্রি। এই 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা।
এটাও পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে আপনার বাংলাদেশটা কিন্তু এই জায়গাটায়, এটা বাংলাদেশ। এখন দেখেন বাংলাদেশের উত্তরের সীমা কতটুকু? উত্তরে সর্বোচ্চ যাবে হলো 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে। দক্ষিণের সীমা কতটুকু? 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, উত্তর অক্ষাংশ। দক্ষিণে কিন্তু 20 ডিগ্রি দক্ষিণ বলা যাবে না। 20 ডিগ্রি দক্ষিণ কিন্তু আপনার এই 0 ডিগ্রি থেকে অনেক নিচে। তাহলে এই পর্যন্ত পৃথিবী, তাহলে বাংলাদেশ অনেক বিশাল বড় হয়ে যাবে। বাংলাদেশের দক্ষিণের সীমা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, বাংলাদেশের উত্তরের সীমা 26 ডিগ্রি উত্তর অক্ষরেখা, দক্ষিণের সীমা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কখনো দক্ষিণের সীমা 20 ডিগ্রি দক্ষিণ বলবেন না, তাহলে কিন্তু বাংলাদেশ পৃথিবীর বিশাল বড় দেশ হয়ে যাবে। একেবারে এই হলো 20 ডিগ্রি দক্ষিণ, দেখেন 23 ডিগ্রি, এই 20 ডিগ্রি দক্ষিণ, এই পর্যন্ত হয়ে যাবে বাংলাদেশ। আসলে বাংলাদেশের উত্তর গোলার্ধে এটা 20 ডিগ্রি উত্তর হবে। আবার পশ্চিমের সীমা মানে যে কোনো ভূখণ্ডের বামে পশ্চিম, তাহলে বাংলাদেশের পশ্চিম কোনটা? বামে। বামের সীমানা হলো 88 ডিগ্রি, 88 ডিগ্রি 1 মিনিট। আর ডানের সীমা হলো 92 ডিগ্রি 41 মিনিট, যেটা একটু আগে দেখলেন যে 41 মিনিট। এখানে হলো বাংলাদেশের ডানের সীমা, এইটা হলো বাংলাদেশ। এখন আমি একটা মানে লিখব, আমি এখানে অপশন দিচ্ছি, আপনি বলবেন কোন জায়গাটায় অবস্থিত হবে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আপনি অক্ষরেখা জানেন, দক্ষিণ অক্ষরেখা নিরক্ষরেখার নিচে হয়। আপনি দ্রাঘিমা রেখা জানেন, মূল মধ্যরেখার বামে পশ্চিম দ্রাঘিমা রেখা হয়, ডানে পূর্ব দ্রাঘিমা রেখা হয়। তাহলে আমি একটা মান লিখি, আপনি বলবেন ওই দেশটা কোন ঘরের মধ্যে হতে পারে। একটা দেশ তার অক্ষাংশ আর হলো দ্রাঘিমাংশ, দুইটা আমি লিখতেছি। 30 থেকে 35 ডিগ্রি দক্ষিণ, দক্ষিণ অক্ষরেখা। আর দ্রাঘিমাংশ হলো 70 থেকে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা। এখন আপনার উত্তর হবে যে কোন জায়গাটায়, কোন ঘরে এটার অবস্থান। এ বি সি ডি কোন জায়গায় হবে? এ বি সি ডি। যারা বাংলাদেশের অবস্থানটা বুঝতে পারছেন, আই থিঙ্ক তারা এটাও বুঝতে পারবেন। কি কমে গেল কেন? কোনো সমস্যা? তামান্না, সুজন, নুরুল্লাহ নূর, স্নিগ্ধ পুতুল, ইশরাত জাহান সাথী, মুনিয়াত রহমান সিথি, ধ্রুব শাহরিয়ান, থ্যাংক ইউ। গুড। রাবিয়া ফাতেমা, সবার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যতক্ষণ দেখছি উত্তর সি হবে, কারণ 30 থেকে 35 ডিগ্রি দক্ষিণ, এখান থেকে ধরেন 10, 20, 30, এটা 30 ডিগ্রি, এটা 35 ডিগ্রি। দক্ষিণ বসে নিচে হবে। 70 থেকে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, তার মানে পশ্চিম বসে ডানে হবে। এটা 50 ডিগ্রি হলে এটা 70, এটা 80 ডিগ্রি। 70 ডিগ্রি পশ্চিম, এটা 80 ডিগ্রি পশ্চিম। এই জায়গাটা হবে এই দেশটার মান। তাহলে উত্তর হবে সি। ক্লিয়ার? এখন খুব ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং বিষয়টা হলো আপনি দ্রাঘিমাংশের অক্ষাংশ বুঝে গেছেন, এখন আর আমার কোনো কষ্ট নাই, আপনাকে ইনশাল্লাহ আমি এখন বোঝাতে পারবো। আচ্ছা, একটা বিষয় হলো এবছর তো একটা পরীক্ষা আসছে, মকর ক্রান্তি রেখার মান আসছে। দেখেন বাংলাদেশের 20 আর 26 ঠিক মাঝখানে, এখানে এই জায়গা দিয়ে একটা রেখা কল্পনা করেছে, সেই রেখাটার মান হলো 23.3 ডিগ্রি। এটা 23.5 বলে, মানে প্রায় 23.5 বা 23.3 ডিগ্রি। এইটা হলো বলা হয় কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। এটা 23.5 ডিগ্রি, 23.3 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট ক্রান্তি রেখা। এবং এই কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার।
তাহলে ট্রপিক অফ ক্যান্সার কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি বা 23.3 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে গেছে। ম্যাপের মধ্যে আপনি আসেন, দেখেন 23.5 ডিগ্রি লেখা, এবছর বিসিএসে আসছে 23.3 ডিগ্রি, বেসিক্যালি 23.3ই হবে, এবং এটাকে 23.5 আমরা বানাইছি। এবং এই যে 23.5 ডিগ্রি আপনি দেখেন ম্যাপের মধ্যে 23.5 ডিগ্রি নামে একটা ডট ডট দেওয়া আছে 30 ডিগ্রির নিচে এবং 15 ডিগ্রির উপরে, আমাদের সেই রেখাটা বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। শুধু বাংলাদেশের উপর দিয়ে না, এই রেখাটা গেছে কিন্তু মেক্সিকোর উপর দিয়ে, এখানে সাহারা মরুভূমির উপর দিয়ে, সৌদি আরবের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে গেছে। দেখেন ঠিক নিচে যেমন 23.5 ডিগ্রি আবার একটা রেখা আছে দক্ষিণ গোলার্ধে, এই 23.3 ডিগ্রি এটা হলো মকর ক্রান্তি রেখা, এটা এবার পিলিতে আসছে। এই মকর ক্রান্তি রেখাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখার মান হলো 23.3 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। দক্ষিণে মকর ক্রান্তি, উত্তরে কর্কট ক্রান্তি। একটুকু আমরা বুঝলাম হয়তো। এখন দেখেন বাংলাদেশের উপরে দেখেন এখানে 88 ডিগ্রি, এখানে 88, এখানে 92, তাহলে 88, 89, 88, 89, 90, 91, 92, এখানে দুইটা কারেন্ট, এখানে দুইটা কারেন্ট, মাঝখানে 90, তাহলে মাঝখান দিয়ে বরাবর একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তাহলে বাংলাদেশের উপর দিয়ে একেবারে ঠিক মাঝখান বরাবর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গিয়েছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে বাংলাদেশের উপর দিয়ে যায় 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর পশ্চিম থেকে পূর্ব দিকে আসে কর্কট ক্রান্তি রেখা। এখানে একটা বিষয় দেখেন, এইটা হলো 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আমি আর একটা দাগ দিই, এটা 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, এবং এখানে দাগ দেই মকর ক্রান্তি রেখা, দাগ দিচ্ছেন। এবং দেখেন এখানে মোট পয়েন্ট আছে, মোট পয়েন্ট আছে 12টা। দেখেন কি পড়ার 12টা, দেখেন 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 90 এর 90 হলো 180 ডিগ্রি, তার মানে এই রেখাটা। নব্বই 180 ডিগ্রি। দেখেন কর্কট ক্রান্তি, নিরক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, এই নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এই তিনটি রেখা মূল মধ্যরেখা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা এবং হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এই কয়েকটা পয়েন্ট দেখেন আপনি যোগ করেন, প্রত্যেকটা পয়েন্ট কোথায় কোথায় মিলছে। এখানে মোট 12টা পয়েন্টে মিলেছে। 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, মূল মধ্য রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এখানে মিলছে দেখেন 12টা পয়েন্টে, মানে সমদূরত্ব, অর্থাৎ নিরক্ষরেখার কর্কটক্রান্তি, মকর ক্রান্তি, আবার 90 ডিগ্রি পর পর গ্যাপ দিয়ে, এবং এরকমের 12টা পয়েন্টে থেকে আকাশকে ভালোভাবে দেখা যায়। অর্থাৎ এই 12টা পয়েন্ট থেকে পূর্ণাঙ্গ আকাশ দেখা যায়, মানে সবচেয়ে বেশি আকাশের সীমাটা বেশি দেখা যায় সেই জায়গাটায় এই কয়েকটা পয়েন্ট। এর মধ্যে 10টা পয়েন্ট আছে যেখানে হলো জলরাশির মধ্যে। দেখেন এটা সমুদ্রে, এটা সমুদ্রে, সমুদ্র 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 সমুদ্র, শুধুমাত্র এই সাহারা মরুভূমি আর হলো আমাদের বাংলাদেশ, এই দুটি জায়গা হলো স্থলভাগ। এই দুটি স্থলভাগের মধ্যে আবার জনমানব আছে বাংলাদেশে, কারণ এটা সাহারা মরুভূমির একবারে মাঝখানে, এখানে জনমানবহীন, এখানে মানুষ বসবাস করে না। সেক্ষেত্রে জনবহুল একটা জায়গা হলো বাংলাদেশ, এবং এই জায়গাটা মিলছে, অর্থাৎ এখানে যে মিলছে এই জায়গাটা হলো ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা ফরিদপুর, এবং এখান থেকে সবচেয়ে ভালোভাবে আকাশটা দেখা যায়। যেখানে ভাঙ্গা ফরিদপুরে হচ্ছে আপনার বঙ্গবন্ধু মহাকাশ স্টেশন, বঙ্গবন্ধু
মহাকাশ কেন্দ্র অথবা বঙ্গবন্ধু মানমন্দির। এখানে হয়েছে বঙ্গবন্ধু মানমন্দির। তাহলে বঙ্গবন্ধু মানমন্দির কোন জায়গায় হয়েছে? ভাঙ্গা ফরিদপুর। বঙ্গবন্ধু মানমন্দিরের মান কি? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং হলো কর্কট ক্রান্তি রেখা এখানে মিলিত হয়েছে। পৃথিবীতে 12টি জায়গায় কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই 12টা পয়েন্টে মিলিত হয়। তার মধ্যে 10টি জায়গা হলো জলরাশির মধ্যে আর 2টি হলো স্থলভাগে। এই দুটির একটা হলো সাহারা মরুভূমি যেখানে জনমানবহীন, আর একটা হলো বাংলাদেশ। এবং এখানে এসে সবচেয়ে বেশি পূর্ণাঙ্গভাবে আকাশকে দেখা যায়, যে কারণে এখানে মহাকাশ অবলোকন কেন্দ্র, বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র এটা বাংলাদেশে, বা বঙ্গবন্ধু মানমন্দির এটাও বাংলাদেশে। ক্লিয়ার? আমার মনে হয় কথাটা বুঝছেন। সুন্দর করে গুছিয়ে লিখে নেন যে এই কয়েকটা পয়েন্টস। আমার এই কথাগুলো কি বুঝছেন? প্লিজ কমেন্ট করেন, কমেন্ট করে জানান আমার আলোচনাটা বুঝছেন কিনা। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, বিশেষ করে বিসিএস এ এই প্রশ্নটা হয়তো বা নেক্সট ইয়ারে চলে আসতে পারে। বুঝছেন কিনা প্লিজ? হ্যাঁ, ওটা বুঝাবো। হ্যাঁ, ইফতেখার কবি ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। 30 মিনিট 5 ডিগ্রি, রাইট। 30 মিনিট তাহলে 0.5 হয়ে যায় না? ইফতেখার কবি, থ্যাংক ইউ। আমার প্রশ্নটা বুঝছেন কিনা? ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ। মিনিট ক্যান বলে, মিনিট বলে ওই যে ওইটাকে 60 ভাগের 1 ভাগ করে, দুইটার ভাগ দেয়, অর্থাৎ ওই 1 ডিগ্রি থেকে আরেক ডিগ্রিতে ভাগ দিয়ে মিনিট বের করে। 30 মিনিট বলা হয় আর কি। এরপরে সেকেন্ড 60 ভাগ করে, আবার ওইটার আবার 60 ভাগ করলে সেকেন্ড হয়, দুইটা দিলে সেকেন্ড হয়। একটা দাগ দিলে যেমন 23.3 ডিগ্রি, এটা 23 ডিগ্রি হলো 3, এটা হলো মিনিট। হ্যাঁ, 23 ডিগ্রি 3 মিনিট ইকুয়াল টু 23.5 ডিগ্রি, রাইট। 23.5 ডিগ্রি মানে এখানে 0.30 মিনিট, তার মানে অর্ধেক, 0.5। মানে ব্যাপারটা হলো যখন দুইটা দাগ দিবে তখন সেটা হয়ে যাবে সেকেন্ড, একটা দাগ দিলে মিনিট হবে। আচ্ছা, একটা বিষয় দেখেন, বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, আবার 90 ডিগ্রি পূর্ব রেখা গেছে। তাহলে দেখেন বাংলাদেশের উপর দিয়ে যায় 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা প্লাস 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অথবা হলো কর্কট ক্রান্তি রেখা। এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলবেন অথবা 23 ডিগ্রি 30 মিনিট বলবেন। 23 ডিগ্রি 30 মিনিট বলবেন অথবা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলবেন। এখন দেখেন এইটা, তাহলে এর বিপরীত কি হবে বা প্রতিপাদ্য স্থান কোনটা হবে? এর প্রতিপাদ্য স্থান কোনটা? 180 ডিগ্রি আমি বুঝাবো, একজন বলছেন, আমি বুঝাচ্ছি, দাঁড়ান আমি দ্রাঘিমা রেখা এই রেখাগুলো আবার যাব আমি। তাহলে এর প্রতিপাদ স্থান, প্রতিপাদ মানে বিপরীত। আপনি দেখেন 90 ডিগ্রি পূর্বর বিপরীত হলো 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা প্লাস 23.5 ডিগ্রি উত্তরের হলো 23 দক্ষিণ অক্ষরেখা। তাহলে দেখেন আপনি 90 ডিগ্রি পূর্ব, এইটা হলো 90 ডিগ্রি পশ্চিম, এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় যান, এই জায়গায় মিলিত হয়েছে। তার মানে এইটা হলো বাংলাদেশ, বাংলাদেশের বিপরীত স্থান হলো এই জায়গায়। দেখেন চিলি, এই দেশটার নাম হলো চিলি, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এবং পরীক্ষা আসে বাংলাদেশের প্রতিপাদ স্থান কোনটা, আমরা বলি এটা চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের বিপরীত স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। 90 ডিগ্রি পূর্ব, এর বিপরীত হলো 90 ডিগ্রি পশ্চিম, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিপরীত হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এবং এই দুটো মিলছে এই জায়গাটায়, অর্থাৎ এখান থেকে ছিদ্র করলে আপনি এখানে উঠতে পারবেন। বাংলাদেশ বরাবর নিচে গেলে আপনি এই চিলির নিকট প্রশান্ত মহাসাগরে এখান দিয়ে উঠবেন।
এই জন্য বলা হয় যে বাংলাদেশের প্রতিপদ ও বিপরীত স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। মান কত হবে? 90 ডিগ্রি পূর্ব জায়গায় 90 ডিগ্রি পশ্চিম, 3.5 ডিগ্রি উত্তর জায়গায় 3.5 ডিগ্রি দক্ষিণ। এখন এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয় হলো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়টা কি দেখেন, আমি যদি এখান থেকে নৌকা নিয়ে রওনা দিই, নৌকা নিয়ে দিতে হবে না, জাহাজ নিয়ে দিলাম, অস্ট্রেলিয়ার এখান থেকে গেলাম, আমি এখান থেকে গেলে পৃথিবী গোল, আমি কিন্তু এখান দিয়ে এই জায়গায় চলে আসতে পারবো। অস্ট্রেলিয়া থেকে আপনি যদি নৌকা বাড়ি থেকে সোজা আসলে আপনি চিলি আসতে পারবেন, ঘুরতে পারবেন। কিন্তু আপনি যদি এখান থেকে রওনা দেন, এদিক দিয়ে আসলে আপনি এখানে আসতে পারবেন, কিন্তু আপনি কিন্তু অস্ট্রেলিয়া থেকে এদিক থেকে আসলেও চিলি আসতে পারবেন, ওদিক থেকে গেলেও চিলি আসতে পারবেন। অস্ট্রেলিয়া থেকে এদিক দিয়ে গেলে পৃথিবী গোল, আপনি তো দেখেন 180 ডিগ্রি, এই রেখাটাই কিন্তু এটা, এই যে 180 ডিগ্রি, এটাও কিন্তু 180 ডিগ্রি। পৃথিবী গোল বলে এখানে আলাদা দেখায়, এখানে এই রেখাটাই কিন্তু এইটা, এই যে মাথাটা রাশিয়ার মাথা, এই কিন্তু রাশিয়ার মাথা, এই মাথাটাই কিন্তু এখানে, এই যে আলাস্কার মাথা, এখানেই কিন্তু আলাস্কার মাথা, আপনার ম্যাপের মধ্যে হয়তো আছে। পৃথিবী গোল। এখন আপনি এখান থেকে গেলে, এখান থেকে এইটা পার হলেই আপনি এখানে চলে আসবেন, আবার এখান দিয়ে সোজা গেলেও কিন্তু আপনি আলাস্কা যেতে পারবেন, দুই দিক থেকে যেতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি এই দিক দিয়ে আসতে পারবেন অ্যান্টার্কটিকায়, কিন্তু এখান থেকে যদি আপনি এই পথ ছাড়া আসেন তাহলে আপনার কিন্তু ঘুরে আসতে হবে, কারণ আপনি পুরো প্লেটটা দেখতে পাচ্ছেন, তখন আপনাকে ঘুরে আসতে হবে। মানে এই জন্য এই দ্রাঘিমা রেখা হলো, দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা, এটা হলো অর্ধবৃত্তাকার। আর নিরক্ষরেখার হলো বৃত্তাকার, এটা অর্ধবৃত্তাকার। মানে এর ঠিক দেখেন না, 90 ডিগ্রি শেষ, তারপর আবার 180 ডিগ্রি। কারণ কি, একটা বলের যদি রাখেন আপনি, শুরুতে সামনে থেকে ছবি তুললে কিন্তু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, একটুক আসবে, কিন্তু পিছনে কিন্তু আরেকটা আছে বলের। যখন কেটে ফেলবেন তখন এটা বড় হয়ে যায়, বলটা কেটে ফেলেন দেখেন একবার ফ্ল্যাট হয়ে যাবে, তখন এখানে 90 ডিগ্রি শেষ, আবার 180 ডিগ্রি পর্যন্ত যেতে হবে। এই জন্য দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা হলো অর্ধবৃত্তাকার, আর নিরক্ষরেখা বা অক্ষরেখা হলো বৃত্তাকার। এই অর্ধবৃত্তাকার হওয়ার কারণে দ্রাঘিমা রেখা মোট 361টি, কারণ এখানে 180, এখানে 180, এই যে 180, এই 180, এই হলো 360, আর 0 ডিগ্রি নিজে একটা, 361টা। দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা কোনো স্থানের সময় সম্পর্কে ধারণা দেয়। দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা কোনো স্থানের সময় সম্পর্কে ধারণা দেয়, আর নিরক্ষরেখা বা অক্ষরেখা কোনো স্থানের জলবায়ু সম্পর্কে ধারণা দেয়। ওটার মাধ্যমে জলবায়ু জানা যায়, এটার মাধ্যমে সময় জানা যায়। তাহলে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার মাধ্যমে কোনো স্থানের সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন দেখেন, আমাদের বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায়, এটা 0 ডিগ্রি। একটা অঙ্ক হলো যে 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 90 ইন্টু, আমরা 90 মিনিট দূরত্ব, 90 ডিগ্রি দূরত্বে মূল মধ্যরেখা থেকে, তাহলে আমরা জানি মূল মধ্যরেখা থেকে বা মূল মধ্যরেখা থেকে, দ্রাঘিমা রেখা থাকলে হবে, মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি ব্যবধানে সময়ের ব্যবধান 4 মিনিট। তাহলে 90 ডিগ্রি ব্যবধানে সময়ের ব্যবধান হবে 90 ইন্টু 4 মিনিট ইকুয়াল টু 360 মিনিট। 360 মিনিট ইকুয়াল টু 6 ঘন্টা। 360 মিনিটকে 60 মিনিট দ্বারা ভাগ দিলে কি হয়? 6 ঘন্টা হয়। তার মানে
মূল মধ্যরেখা থেকে আমাদের এই বাংলাদেশের সময়ের ব্যবধান হবে 6 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি ঢাকার বা বাংলাদেশের স্থানীয় সময় জিএমটি প্লাস 6। পূর্ব দিকে প্লাস হয়, আর সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, পৃথিবী যেহেতু বাম দিক থেকে ডান দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেহেতু এখানে পূর্ব দিকে গেলে এটা প্লাস হবে আর পশ্চিমে গেলে মাইনাস হবে। তাই ঢাকার বা বাংলাদেশের স্থানীয় সময় জিএমটি প্লাস 6, কারণ আমরা পূর্ব দিকে, মূল মধ্যরেখার পূর্ব দিকে আমরা, এই জন্য জিএমটি প্লাস 6। জিএমটি মানে হলো গ্রিনিচ মিন টাইম, গ্রিনিচ মিন টাইম। আমরা কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু একটা টাইমই ইউজ করি, কারণ ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দিকে রেখা গেছে। আমাদের এখন ঘড়িতে বাজে ধরেন 10টা 25 বাজে। এটা কিন্তু এখন কক্সবাজারও 10টা 25, রাজশাহীতেও 10টা 25, কারণ আমরা মেনে নিছি একটা সময়কে। কিন্তু আমরা বুঝতে পারি কখন, যখন আমরা ইফতার করি তখন বুঝতে পারি। কারণ এই বাংলাদেশের এই কক্সবাজার বা চট্টগ্রাম এরা হলো 92 ডিগ্রিতে, আর ঢাকা হলো 90 ডিগ্রিতে। এই জন্য 2 ডিগ্রি ব্যবধান, তার মানে 8 মিনিট ব্যবধান। এই জন্য আমাদের 8 মিনিট আগে চট্টগ্রাম ইফতারি করে ফেলে। রাজশাহী হলো আবার ঢাকা থেকে রাজশাহী হলো 8 ডিগ্রি 2 ডিগ্রি দূরে, তাহলে 1 ডিগ্রি 4 মিনিট, 2 ডিগ্রি 8 মিনিট। এই জন্য দেখা যায় যে চট্টগ্রাম থেকে রাজশাহীর ইফতারির পার্থক্য থাকে 16 মিনিট, কারণ 88 থেকে 92 দুজন দুই জায়গায়, 4 16 মিনিট ডিফারেন্স থাকে। চট্টগ্রাম ইফতারি করে নামাজ টামাজ পড়ে বসে থাকে, ভাত টাত খায়, আর রাজশাহী তাকায় থাকে সূর্য ডুবে কিনা। আমরা তখন বুঝতে পারি যে আসলে 1 ডিগ্রি ব্যবধানে সময়ের পার্থক্য এটা 4 মিনিট করে হয়, কারণ আমরা বাংলাদেশ 88 থেকে 92 ডিগ্রির মধ্যে অবস্থিত, সেই জন্য। অর্থাৎ দ্রাঘিমা রেখা আপনাকে সময় সম্পর্কে ধারণা দেবে। কখনো দ্রাঘিমা রেখার কোনো প্রভাব জলবায়ুতে নাই, আবার অক্ষরেখার কোনো প্রভাব। সকাল 10টা বাজে, ধরেন এখন 9টা 25 বাজে, 10টা 25 বাজে, এটা আমার বাংলাদেশেও 25, এই রাজশাহীর এখানে, রাশিয়ার সাইবেরিয়া তো তাই, এই চীনের এখানে, এই দ্রাঘিমা রেখায় সম্পূর্ণ একই সময়, এখানে সম্পূর্ণ এক সময়। লন্ডনে যখন 10টা বাজবে, ঠিক এখানে গ্যাবনও আপনার আইভরি কোস্টও 10টা বাজবে। অর্থাৎ সব একই দ্রাঘিমা রেখা, এখানে একই সময় থাকবে। অর্থাৎ একই দ্রাঘিমা রেখায় সময়ের পার্থক্য হয় না। আবার একই অক্ষরেখায় জলবায়ুর পার্থক্য সাধারণত হয় না। জলবায়ু তো ভূমিরূপের অনেক কিছুর উপর নির্ভর করে, তাই কিছুটা পরিবর্তন আছে। যেমন বাংলাদেশের এখানে আমাদের কর্কট ক্রান্তি রেখা যে আছে, এজন্য কর্কট ক্রান্তি রেখার কারণে আমাদের ক্রান্তীয় জলবায়ু বলে। কিন্তু ঠিকই এই যে সাহারা মরুভূমিতে তখন কিন্তু আর ক্রান্তীয় জলবায়ু হয় না, তখন কিন্তু উষ্ণ মরু জলবায়ু, কারণ ওর তো সাহারা মরুভূমির কারণে ওর কিন্তু জলবায়ুটা ভিন্ন হয়। তো যাই হোক, আমরা এখন এই পর্যন্তই। আগামীকালকে আমরা এখান থেকে ঠিক আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকালকে এখান থেকে আবার কন্টিনিউ করা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। যে ভালো নোট করছেন গ্রুপে পোস্ট করেন, যার নোটটা সুন্দর হয়েছে আমরা থ্যাঙ্কস দেবো। ওকে, আল্লাহ হাফেজ।